হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা কেমিক্যাল কাইনেটিক্সের ফার্স্ট পোর্শন শুরু করছি এবং সেই পোর্শনটার নাম হলো বা টপিকটার নাম হলো রেট অফ রিঅ্যাকশন, বা আমরা এটাকে বলতে পারি বিক্রিয়া হার। খুব সহজ একটা জিনিস, এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে কোনো একটা বিক্রিয়া করার বা রিঅ্যাকশনটা করার যে হার বা রেট, সেটাকে আমরা বলবো রেট অফ রিঅ্যাকশন। মানে ব্যাপারটা হলো যে যদি আমরা ধরো এ প্লাস বি এখান থেকে সি বানাতে চাই, তাহলে প্রাথমিক অবস্থাতে এ প্লাস বিটা কত পার্সেন্ট থাকবে? 100%, যখন বিক্রিয়াটা শুরু হয়নি। আচ্ছা, প্রোডাক্ট কত বা সি এর মানটা কত? 0, অর্থাৎ কোনো বিক্রিয়া শুরু হয়নি। এবারে যত আমরা সময় অতিবাহিত করব বা এই দুটো মিক্সচারকে মেশানোর পর যত বিক্রিয়াটা হতে শুরু করবে, তত কি হবে? তত এই বিক্রিয়ক পদার্থগুলোর পরিমাণটা ধীরে ধীরে কমতে থাকবে। আর পাশাপাশি এই যে বিক্রিয়াজাত পদার্থগুলো রয়েছে, সেটার পরিমাণ কি হবে? আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে এই যে বিক্রিয়ক পদার্থগুলো ধীরে ধীরে কমছে এবং বিক্রিয়াজাত পদার্থটা ধীরে ধীরে বাড়ছে, কিসের সাপেক্ষে বাড়ছে? একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে বাড়ছে। অর্থাৎ সময় যত অতিবাহিত হচ্ছে, বিক্রিয়ক বা রিয়েক্টেন্টের পরিমাণটা কমতে থাকছে, আর বিক্রিয়াজাত বা প্রোডাক্টের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকছে। তাহলে সময়ের পরিপ্রেক্ষিতে বা সময়ের সাপেক্ষে এই যে বিক্রিয়ক পদার্থগুলোর পরিমাণ কমে যাওয়ার যে হার বা রেট, সেটা কি বলা হয়ে থাকে? রেট অফ রিঅ্যাকশন। বা ডেফিনেশনটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে সময়ের সাপেক্ষে বা প্রতি একক সময়ে বিক্রিয়াজাত পদার্থগুলোর উৎপন্ন হওয়ার যে হার, সেটাকে বলা হয়ে থাকে রেট অফ রিঅ্যাকশন। মানে আমরা সাধারণভাবে দেখবে, তোমরা ছোটবেলায় পড়েছো বেগ কাকে বলে, দ্রুতি কাকে বলে। আমরা বেগ বলতে কি বুঝি? মোট অতিক্রান্ত যেটা সরলরৈখিক দূরত্ব বাই হচ্ছে সময়। অর্থাৎ এর যে ডেফিনেশন, এর ডেফিনেশনটা আমরা এভাবে দিই, বেগের ডেফিনেশন, যে প্রতি একক সময়ে কোনো ব্যক্তি যতটা পরিমাণ সরলরৈখিক দূরত্ব অতিক্রম করে, সেটাকেই বলি আমরা বেগ। ঠিক এখানেও সেরকম, প্রতি একক সময়ে কোনো বিক্রিয়ক পদার্থ তার গাঢ়ত্ব যতটা কমবে, সেটাই হচ্ছে তার বিক্রিয়া হার। আবার আমরা ডেফিনেশনটাকে অন্যভাবে বলতে পারি যে প্রতি একক সময়ে কোনো বিক্রিয়াজাত পদার্থ যতটা উৎপন্ন হবে, ঠিক আছে, সেটাই হচ্ছে তার রেট অফ রিঅ্যাকশন বা বিক্রিয়া হার। এবারে সাপোজ মনে করো বিক্রিয়াটা শুরু হয়েছে। বিক্রিয়াটা শুরু হওয়ার মনে করো T1 সময় পর, আমরা টাইমটাকে T1 ধরে নিচ্ছি, ঠিক আছে। ধরো সেটা T1 বলতে 10 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, যা কিছু একটা মান হতে পারে। তো সেই সময় এই যে এ নেওয়া হয়েছে, তার গাঢ়ত্ব ধরো A1 আর বি এর গাঢ়ত্ব B1। আচ্ছা, যতটা পরিমাণ সি উৎপন্ন হয়েছে, তার গাঢ়ত্বটা আমরা ধরে নিচ্ছি CO1। এবার আরও কিছু সময় পর, অর্থাৎ প্রথমে যদি আমরা 10 মিনিট ধরে নিই, ধরো এটা T2টা আমরা 13 মিনিটের মাথায় নিলাম বা 12 মিনিটের মাথায় নিলাম, অর্থাৎ আরও কিছু সময় পর এর গাঢ়ত্ব ধরো কমে পড়ে হলো A2। গাঢ়ত্ব তো ধীরে ধীরে কমতে থাকবে, কারণ এগুলো বিক্রিয়ক পদার্থ, এটা আমরা আগেই বললাম। আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব ধীরে ধীরে বাড়তে থাকবে। তো বিটা হলো মনে করো B1 থেকে এর গাঢ়ত্ব কমে পড়ে হলো B2। আর C1 এর গাঢ়ত্বটা বাড়লো, কারণ এটা প্রোডাক্ট হলো C2। সাপোজ T1 থেকে T2তে এইটা ঘটার ফলে আমাদের টাইমটা কতটা পাচ্ছি আমরা? T2 মাইনাস T1। অর্থাৎ প্রথমটা যদি আমরা 10 মিনিট ধরি, দ্বিতীয়টা যদি 12 মিনিট ধরি, তাহলে আমাদের চেঞ্জ কতটা টাইমের? মাঝখানের সময়ের পার্থক্য কত? 12 মাইনাস 10, 2 মিনিট, মানে T2 মাইনাস T1 সমান এর গাঢ়ত্বের পার্থক্য কতটা, অর্থাৎ কতটা কমলো? A2 মাইনাস A1, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অন্তিম মাইনাস প্রাথমিক। এখানে এটা অন্তিম, এটা প্রাথমিক। এখানে কি চেঞ্জ হবে? C2 মাইনাস C1। আশা করি এতটা অবধি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার একটা জিনিস দেখো, এই যে T2 মাইনাস T1, এটাকে আমরা প্রকাশ করব ডেল্টা টি দ্বারা, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপিটাল ডেল্টা, আরেকটা ডেল্টা হয় স্মল ডেল্টা বা স্মল ডি, সেটা আমরা পরের দিন বা পরের ভিডিওতে দেখব। তাহলে ডেল্টা টি সমান, এটাকে আমরা লিখতে পারি ডেল্টা এ, এটাকে লিখতে পারি ডেল্টা বি, এটাকে লিখতে পারি ডেল্টা সি। এতটা অবধি ক্লিয়ার? বেশ। এবারে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই যে ডেল্টা এর মান, এই ডেল্টা এর মানটা কিন্তু হবে অ্যাকচুয়ালি
নেগেটিভ। ঠিক আছে, কেন? কারণ এর মানটা নেগেটিভ হতে বাধ্য, কারণ ধরো প্রথমে যদি গাঢ়ত্ব এর 60 মোল পার লিটার হয়, পরে হয়তো কমে পড়ে 40 হলো, তাহলে আমরা যখন বিয়োগ করছি 40 মাইনাস 60, তাহলে ডেল্টা এর যে ভ্যালু সেটা হচ্ছে -20, তার মানে নেগেটিভ। ঠিক তেমনিভাবে ডেল্টা বি এর যে ভ্যালু সেটাও হবে নেগেটিভ, কিন্তু ডেল্টা সি এর ভ্যালুটা হবে কিন্তু আমাদের পজিটিভ। অর্থাৎ প্রোডাক্টের যে কনসেন্ট্রেশনে চেঞ্জ হচ্ছে সেই ভ্যালুটা থাকবে পজিটিভ, এবং রিয়েক্টেন্ট বা বিক্রিয়কের যে কনসেন্ট্রেশনের চেঞ্জ সেটা হবে নেগেটিভ। বেশ, এতটা অবধি কনসেপ্টটা ফুললি ক্লিয়ার হয়েছে। বেশ, এবারে সেকেন্ড পার্টটা দেখো। তাহলে আমাদের যদি এইগুলো চেঞ্জ হয় কনসেন্ট্রেশনের, তাহলে আমরা কি লিখতে পারি যে তাহলে এই যে পুরো বিক্রিয়ার রেট অফ রিয়েকশন বা বিক্রিয়া হার যদি আমরা এর সাপেক্ষে ধরি, তাহলে আমরা বলবো ডেল্টা এ বাই ডেল্টা টি, যেখানে ডেল্টা টি মানে হচ্ছে সময়ের পরিবর্তন, আর ডেল্টা এ মানে হচ্ছে যতটা গাঢ়ত্ব হ্রাস পেয়েছে বা কনসেন্ট্রেশন যতটা কমেছে তার পরিমাণ। ক্লিয়ার? বেশ, এবারে এখানে কিন্তু আমাদের আগে একটা মাইনাস সাইন দিতে হবে। ঠিক আছে, কেন মাইনাস সাইনটা দিতে হবে? তার কারণটা হচ্ছে, দেখো আমরা একটু আগে দেখলাম ডেল্টা এর যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা কিন্তু নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমরা যদি ধরো এখানে নেগেটিভ সাইনটা না দিই, তাহলে এর যে মান, ডেল্টা এর মান মনে করো এটা 22 ছিল, এটা কমে 20 হয়েছে, তাহলে ডেল্টা এর সমান কত হবে? 20 মাইনাস 22 মানে -2। তাহলে আর টাইমটা মনে করো 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড হয়েছে, তাহলে 5, তাহলে নিচে হলো 5, ওপরে হলো -2। তাহলে রেট অফ রিয়েকশনের অ্যাকচুয়াল মানটা কিন্তু দাঁড়িয়ে গেল নেগেটিভ। অর্থাৎ ডেল্টা এ ভ্যালুটা নেগেটিভ হওয়ার জন্য আলটিমেট বিক্রিয়ার হারটা হয়ে গেল নেগেটিভ, কিন্তু অ্যাকচুয়ালি বিক্রিয়ার হার কখনো নেগেটিভ হতে পারে না। ঠিক আছে, তাহলে যেহেতু বিক্রিয়ার হারকে নেগেটিভ রাখা যাবে না, বিক্রিয়ার হারকে সবসময় আমাদের পজিটিভ রাখতে হবে। নেগেটিভ হবে কি করে? বিক্রিয়ার হার মানে হচ্ছে কতটা পরিমাণ বিক্রিয়াটা প্রসিড করছে। ঠিক আছে, সেটা বিক্রিয়কের গাঢ়ত্বের থ্রু দিয়েই হোক, গাঢ়ত্ব হ্রাসের থ্রু দিয়েই হোক, বা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হওয়ার থ্রু দিয়েই হোক, যেভাবেই হোক না কেন। তো বিক্রিয়ার হার সবসময় আমাদের যদি পজিটিভ রাখতে হয়, তাহলে এক্ষেত্রে আমাদের আগে একটা মাইনাস সাইন নিয়ে আসতে হবে। অর্থাৎ রেট অফ রিয়েকশন ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডেল্টা এ বাই ডেল্টা টি। ক্লিয়ার? আচ্ছা, এর কনসেন্ট্রেশনটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, সমান বি এর সাপেক্ষে কী হবে? একই ঘটনা, ডেল্টা বি বাই ডেল্টা টি। আশা করি এতটা অবধি কারোর কোনো প্রবলেম নেই। সমান ডেল্টা সি বাই ডেল্টা টি। বলো তো এখানে কি আমরা মাইনাস সাইন দেবো? না, মোটেও না। কেন মাইনাস সাইন দেবো না? তার কারণটা হচ্ছে যে এটার ভ্যালু, ডেল্টা সি এর ভ্যালু, এই ভ্যালুটা তো আমরা পেয়েছি পজিটিভ ভ্যালু, কারণ এটা তো প্রোডাক্ট, এর কনসেন্ট্রেশন তো বেড়েছে। এটা যদি 20 হতো, তাহলে এটা বেড়ে হয়তো 22 বা 23 হয়েছে, তাহলে আমাদের ডেল্টা সি এর ভ্যালু পজিটিভ, ডেল্টা টি তো অলওয়েজ পজিটিভ, তাহলে আমাদের এখানে আর নেগেটিভ সাইনটা বসবে না। তাহলে এইভাবে যে কোনো রিয়েকশনের রেট অফ রিয়েকশন আমরা লিখতে পারবো এই ফর্মুলা থ্রু দিয়ে। কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায়। যদি আমাদের এই একই বিক্রিয়া এরকমভাবে দিত, সাপোজ মনে করো দিয়েছে 3a প্লাস বি, এখান থেকে 2c, এর রেট অফ রিয়েকশন বের করো, তখন রেট অফ রিয়েকশন বের করার ফর্মুলা হচ্ছে যে বিক্রিয়ার হার সমান মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি, যেমন লিখেছিলাম তেমন তো লিখবই এর সাপেক্ষে, কিন্তু এই যে তার স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা রয়েছে বা সহগটা রয়েছে, সেটা কি হবে? ডিভাইডেড হয়ে নিচে চলে আসবে। অর্থাৎ এটা হয়ে যাবে মাইনাস 1/3 ডেল্টা এ বাই ডেল্টা টি, সমান কি হবে? বি এর সাপেক্ষে এর আগে সহগ কত আছে? কোএফিসিয়েন্ট 1 আছে, তাহলে এখানে মাইনাস 1/1, তাহলে এটা লিখতেও পারি, নাও লিখতে পারি। আচ্ছা, ডেল্টা বি বাই ডেল্টা টি সমান 2c আছে, স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট 2 আছে, তার মানে এখানে জেনারেলি প্লাস তো হবেই, 1/2 ডেল্টা সি বাই ডেল্টা টি। এইভাবে আমাদের পুরো ইকুয়েশনটাকে, রেট অফ রিয়েকশনটাকে লেখার হচ্ছে ফর্মুলা। তো তোমাদের মনের মধ্যে এখন আবার একটা প্রশ্ন আসবে যে ঠিক আছে স্যার, নেগেটিভ ব্যাপারটা বা পজিটিভ ব্যাপারটা কেন হয় আমরা না হয় বুঝলাম, কারণ রেট অফ রিয়েকশন কখনো নেগেটিভ রাখা যাবে না, ওটাকে পজিটিভ রাখতে হবে।
কিন্তু যেহেতু ডেল্টা এ এবং ডেল্টা বি এর ভ্যালুগুলো নেগেটিভ আমরা একটু আগে দেখেছি, সেই জন্য এখানে আমাদের আর একটা করে নেগেটিভ বসাতে হচ্ছে যাতে মাইনাসে মাইনাসে ভ্যালুটা আলটিমেট পজিটিভ হয়। ক্লিয়ার? কিন্তু এখানে ভাগটা কেন করতে হচ্ছে? এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, খুব সহজ যদি তোমাদের একটা উদাহরণ দিই, রেট অফ রিঅ্যাকশন তিনটে ক্ষেত্রেই আমরা যেমন লিখেছি সবগুলোর আগে কিন্তু আমরা একটা করে সমান দিয়েছি, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুকে আমরা এখানে সমান রাখার চেষ্টা করেছি। এটা আগে ফার্স্টলি বুঝে নাও, ঠিক আছে? তবেই আমরা কিন্তু এখানে সমান চিহ্নটা দিতে পারছি, না হলে এখানে কিন্তু নট ইকুয়ালিটি হয়ে যেত। এবারে সাপোজ তোমাদের প্রত্যেককে আমি মনে করো 60টা করে মিষ্টি দিয়েছি, প্রত্যেককে বলতে কাকে কাকে, এ কে, বি কে আর সি কে। এবার এর যে খাওয়ার চাহিদা সেটা মনে করো বিয়ের থেকে 3 গুণ বেশি, ঠিক আছে? যদি বিয়ের থেকে 3 গুণ এর খাওয়ার চাহিদা বেশি হয়, তাহলে ধরে নিলাম প্রাথমিক অবস্থাতে প্রত্যেককেই 60টা করে মিষ্টি দেওয়া হয়েছিল, এ 30টা মিষ্টি খেয়ে ফেললো। ভালো করে বোঝার চেষ্টা করো, আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি। বি কম খায়, বি 10টা মিষ্টি খেলো, সি মনে করো 20টা মিষ্টি খেলো, ঠিক আছে? একজন 30, একজন 10, একজন 20। এখন তিনজনাকার মিষ্টি খাওয়ার মানটা আলাদা আলাদা হয়ে গেছে। তুমি এদেরকে কিভাবে সমান করবে? এদেরকে সমান করার একটাই উপায় বা একটা উপায় আমরা করতে পারি যে এই যে 30টা মিষ্টি এ খেয়েছে, ঠিক আছে, অর্থাৎ এর যে 3 গুণ খাওয়ার ক্ষমতাটা বেশি, এটা যদি আমরা বিয়ের সাথে সমান করে দিই, ঠিক আছে, অর্থাৎ এ যদি এর 1/3 অংশ খায় যা খেয়েছে, তাহলে কটা মিষ্টি খাবে? 10টা মিষ্টি খাবে। বি কটা মিষ্টি খেয়েছে? 10টা মিষ্টি খেয়েছে। আচ্ছা, সি কটা মিষ্টি খেয়েছে? 20টা, অর্থাৎ বি এর ডবল খেয়ে নিয়েছে। তাহলে যদি আমরা এই দুটো ভ্যালুকে সমান করতে চাই, তাহলে আমরা কি করব? 20/2 মানে 10। তাহলে এখন দেখো তিনজনাকার ভ্যালু সমান হবে যদি বি যতগুলো পারে ততগুলো মিষ্টি খায়। মনে করো বি মিষ্টি যতগুলি খেতে পারে ততগুলি খেলো পেট ভর্তি করে। এর খাওয়ার ক্ষমতা বিয়ের থেকে 3 গুণ বেশি ছিল, সে পারত 30টা খেতে, কিন্তু সে তার 3 ভাগের 1 ভাগ খেয়েছে, ঠিক আছে, 1/3 অংশ খেয়েছে, অর্থাৎ 10টাই খেয়েছে, ঠিক আছে? তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলাম। সি বি এর জেনারেলি ডবল খেতে পারে মিষ্টি, কিন্তু সে কি করেছে? হাফ খেয়েছে, অর্থাৎ বি এর সাথে সমান হয়েছে। তাহলে এই তিনটে ভ্যালুকে সমান করার আমাদের উপায়, এ যা মিষ্টিটা খেতে পারে বা এর যে খাওয়ার ক্ষমতা সেটাকে আমরা কি করেছি? তার যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট সেটা দিয়ে ভাগ করেছি। এখানে 1 দিয়ে ভাগ করাও যা, না করাও তাই। এখানে দেখো আমরা 2 দিয়ে ভাগ করেছি। একইভাবে এদের যে রিঅ্যাকশন করার ক্ষমতা, ঠিক আছে, এর ক্ষমতা হচ্ছে 3 গুণ বেশি। 3 মোল এ 1 মোল বি এর সাথে বিক্রিয়া করে 2 মোল সি উৎপন্ন করে। তাহলে 3 মোল এ বিক্রিয়া করছে 1 মোল বি এর সাথে। তাহলে যখন এদের গাঢ়ত্ব মানগুলোকে আমরা সময়ের সাপেক্ষে সমান করব বা এদের রেট অফ রিঅ্যাকশন বের করব, তখন এই তিনটেকে সমান করার জন্য কি করতে হবে? এর যে টোটাল কনসেন্ট্রেশনের হ্রাসটা হচ্ছে সেটাকে আমরা 1/3 করলাম, অর্থাৎ স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টটা দিয়ে ভাগ করলাম। কেন? এই তিনটে ভ্যালুকে সমান করার জন্য। এখানে ভাগ করার প্রয়োজন পড়লো না। আচ্ছা, এখানে আমরা কি করলাম? 2 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ তিনটে ভ্যালু আমাদের কি হলো? এখানেও সমান এলো, এখানেও আমাদের তিনটে ভ্যালু এবার সমান এলো। অর্থাৎ খুব সহজেই আমরা বলতে পারবো যে কোনো রিঅ্যাকশনে যদি এই ধরনের স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট থাকে, তাহলে রেট অফ রিঅ্যাকশন লেখার সময় আমরা সেই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট, অর্থাৎ ঠিক আগে যেগুলো লেখা থাকে, অর্থাৎ যত মোল করে বিক্রিয়াগুলো করে, ঠিক আছে, সেগুলো দিয়ে আমরা যদি ভাগ করে দিই, তাহলে আমাদের প্রত্যেকটা মান সমান হবে। আশা করি পুরো ব্যাপারটা এবার তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। বেশ, এবারে একটা জিনিস বলি যে যদি তোমাদের এরকম প্রশ্ন পড়ে যে এ কতটা ওই সময়ের মধ্যে ডিসঅ্যাপিয়ার হয়েছে বা হ্রাস পেয়েছে, তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, তোমরা এটা একটু খেয়াল রাখবে, আমি আরও ডি লিখছি, মানে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স। ডিসঅ্যাপিয়ারেন্স মানে হচ্ছে হ্রাস পাওয়া বা হারিয়ে যাওয়া, ঠিক আছে, এর মান কতটা কমছে অ্যাকচুয়ালি। তখন কিন্তু আমাদের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা লিখতে হবে ডেল্টা এ বাই ডেল্টা টি, ঠিক আছে? অর্থাৎ সেক্ষেত্রে আমাদের কিন্তু আর 1/3 দিয়ে ভাগ করার কোনো দরকার নেই, কারণ আমরা সেখানে সমান করার চেষ্টা করছি না, আমরা অ্যাকচুয়াল ভ্যালুটা লেখার চেষ্টা করছি। অর্থাৎ রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স হবে ডেল্টা এ বাই ডেল্টা টি। আর একটা বড় জিনিস যেটা, যে যখন রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্সের মান জানতে চাইবে
তখন এখানে আমরা তার মড নিয়ে নেব। মড মানে তোমরা ম্যাথে নিশ্চয়ই পড়েছো, মড নিয়ে নিলে কোনো ভ্যালুই আর নেগেটিভ থাকে না, সেটা কি হয়ে যায়, পজিটিভ ভ্যালু চলে আসে। অর্থাৎ রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্সের মান কোনোদিনও আমাদের কিন্তু এরকম টার্মে নেগেটিভে আসবে না। তাহলে আমরা যেটা শিখলাম যে কোনো বিক্রিয়ার হার বা রেট অফ রিয়েকশন ROR সেটা বিক্রিয়কের সাপেক্ষে দেখলে নেগেটিভ হবে, বিক্রিয়ার জাতর সাপেক্ষে দেখলে পজিটিভ হবে। যদি কোনো স্টয়সিওমেট্রিক বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের আগে থাকে সেইগুলো দিয়ে আমরা ভাগ করব স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো দিয়ে, দিয়ে প্রত্যেকটা ভ্যালুকে আমরা সমান করে রেট অফ রিয়েকশন যে কোনো একটা থ্রু দিয়ে বের করব। সেকেন্ড যেটা জানলাম যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স যখন আমরা বের করব কোনো একটা পার্টিকুলার বিক্রিয়কের সাপেক্ষে, তখন আমরা তার গাঢ়ত্বের চেঞ্জ বাই টাইমের চেঞ্জ বা সময়ের পরিবর্তন জাস্ট এই ভ্যালুটা করব এবং তার মান নিয়ে নেব মড ভ্যালুতে, তাহলে আমাদের রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স বেরিয়ে যাবে। এটা কার সাপেক্ষে হলো, এর সাপেক্ষে, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ। এখন যদি আমরা একই জিনিস রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি বের করি, তাহলে আমরা এরকম করে নিশ্চয়ই বের করব, ডেল্টা বি বাই ডেল্টা টি। ক্লিয়ার? বেশ, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু 1/3 দিয়ে ভাগ করার কোনো ব্যাপারগুলো কিন্তু কোনোভাবেই আসছে না, ঠিক আছে? শুধুমাত্র এই ভ্যালুগুলো আমরা লিখব এবং তার মড নিয়ে নিলে আমাদের মানগুলো বেরিয়ে যাবে। আর যদি আমরা রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্সের পাশাপাশি রেট অফ অ্যাপিয়ারেন্সের মান বের করতে চাই, রেট অফ অ্যাপিয়ারেন্স কার হবে, অর্থাৎ এখানে উৎপন্ন কি হয়েছে আমরা দেখতেই পাচ্ছি, এখানে উৎপন্ন হয়েছে সি, তাহলে রেট অফ অ্যাপিয়ারেন্স অফ সি সমান হবে, মড ভ্যালুটা আগেই নিয়ে নিলাম, যদিও এখানে নেওয়ার দরকার নেই কারণ এটা এমনিতেই পজিটিভ আছে, তবু মড নিয়ে নিলাম কারণ সূত্র অনুযায়ী ডেল্টা সি বাই ডেল্টা টি। তাহলে দুটো টাইপের জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যখন রেট অফ রিয়েকশন চাইবে তখনই শুধুমাত্র স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো দিয়ে ভাগ হবে এবং মাইনাস প্লাসের ব্যাপারগুলো আসবে। যখন রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স বা রেট অফ অ্যাপিয়ারেন্স কোনো একটা পার্টিকুলার সাবস্টেটে চাইবে, তখন কিন্তু আমাদের স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো দিয়ে ভাগও হবে না আর কোনো নেগেটিভ ভ্যালুও আসবে না, কারণ আমরা সেখানে মড নিয়ে নেবো আর মড নিলে সব ভ্যালু অটোমেটিক পজিটিভ হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বেশ, এবার আমরা চলে আসবো এই যে রেট অফ রিয়েকশন আমরা লিখলাম, সেটা রেট অফ রিয়েকশনই বলি, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্সই বলি বা রেট অফ অ্যাপিয়ারেন্সই বলি, তিনটে ক্ষেত্রেই ইউনিট কি হবে, প্রত্যেক ক্ষেত্রেই দেখো গাঢ়ত্ব বা সময়ের পরিবর্তন করা আছে। তাহলে গাঢ়ত্বের একক আমরা প্রত্যেকেই জানি মোল পার লিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে আমরা এখানে লিখতেই পারি মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। অর্থাৎ আমরা রেট অফ রিয়েকশনের যে ইউনিট, সেই ইউনিটটা পেয়ে গেলাম মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তাহলে আমরা ইউনিটটা জেনে গেলাম। এখন একটা জিনিস ভেবে দেখো, যদি বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থ উভয়ই যদি গ্যাসীয় হয়, তাহলে তার যে কনসেন্ট্রেশন সেটাকে আমরা কিভাবে পাবো, সেক্ষেত্রে আমাদের যে ইউনিটটা হবে, আমরা জানি গ্যাসের ক্ষেত্রে যে একক, সেই এককটা ব্যবহার করা হয় অ্যাটমসফিয়ার বা এটিএম। তাহলে শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে এই এককটা হবে এটিএম পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে যদি রেট অফ রিয়েকশনের ইউনিট চাই, তোমরা জেনারেলি লিখবে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর যদি গ্যাসীয় পদার্থ হয়, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলো যদি গ্যাসীয় হয়, তাহলে আমরা লিখব ওপরে অ্যাটমসফিয়ার নিচে সেকেন্ড, তার মানে আমাদের দাঁড়ালো এটিএম সেকেন্ড ইনভার্স। এটা আমাদের দাঁড়ালো রেট অফ রিয়েকশনের ইউনিট। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বেশ, এবার আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখব, সেই এক্সাম্পলের থ্রু দিয়ে আমরা মানটা দেখার চেষ্টা করব যে কত হচ্ছে। আচ্ছা দেখো, আমি এখানে একটা উদাহরণ লিখেছি, সেই উদাহরণটা হচ্ছে N2 + 3H2 সমান হচ্ছে 2NH3। ঠিক আছে, এখানে বলা আছে যে 1 মিনিটে 2 মোল নাইট্রোজেন অন্তর্হিত হয়। অন্তর্হিত শব্দের অর্থ হলো ডিসঅ্যাপিয়ারেন্স। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি এই দুটো রিয়েক্টেন্ট, তার মানে এটা ডিসঅ্যাপিয়ারেন্স হবে, আর অ্যামোনিয়া কি হবে, অ্যাপিয়ারেন্স হবে, অর্থাৎ আবির্ভাব হবে বা উৎপন্ন হবে। তো আমাদের চেয়েছে রেট অফ রিয়েকশন, তাহলে প্রথমেই আমরা রেট অফ রিয়েকশনের যে ফর্মুলাটা জানি, সেই ফর্মুলাগুলো বসাবো আমরা। রেট অফ রিয়েকশন ইজ ইকুয়াল টু কী হবে, মাইনাস চিহ্ন প্রথমেই, এটা 1 আছে কিছু নেই মানে, তাহলে আমরা এটা 1/1 একবার লিখলাম, dN2/dt সমান মাইনাস র্যাকে 3 হয়ে যাবে dH2/dt সমান প্লাস, কারণ এটা প্রোডাক্ট আছে, হাফ dNH3
বাই ডিটি। ঠিক আছে, তাহলে এটা আমরা লেখার পর আমাদের দিয়ে দিয়েছে 1 মিনিটে 2 মোল নাইট্রোজেন অন্তর্হিত হয়, তার মানে এখানকার ভ্যালুটা আমাদের দিয়ে দিয়েছে। তার মানে আমরা বের করব যে ডি এন টু বাই ডিটি সমান কত। ডি এন টু মানে হচ্ছে কতটা পরিমাণ নাইট্রোজেনের গাঢ়ত্ব হ্রাস পেয়েছে বা কতটা ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কত মোল হয়েছে, 2 মোল ডিসঅ্যাপিয়ারেন্স হয়েছে, তাহলে এর যে ভ্যালুটা হবে 2। আচ্ছা 2 কত মোল, কিন্তু আমরা জানি কনসেন্ট্রেশন কিসে নিতে হয়, মোল পার লিটারে। আচ্ছা এখানে দেখো ভেসেলটা দিয়ে দিয়েছে 1 লিটার, তাহলে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা এখানটাতে লিখলাম 2/1, উপরটা হয়ে গেল মোল পার লিটার। আচ্ছা এবার আসি নিচের পোর্শনটাতে, নিচের পোর্শনটা হবে ডিটি মানে কতটা টাইম লেগেছে, 1 মিনিট। এবারে আমরা জানি যে রেট অফ রিয়াকশান লেখার সময় তার ইউনিট হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড, অর্থাৎ এই মিনিটটাকে এবার আমরা সেকেন্ডে কনভার্ট করব, অর্থাৎ এখানে আমরা লিখলাম 60 সেকেন্ড। তার মানে আমাদের দাঁড়ালো 1/30 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বেশ, এবারে তোমরা একটা জিনিস ভেবে দেখো, এই যে আমি রিয়াকশানটা লিখেছি এখানে নাইট্রোজেনের পরিমাণ ধীরে ধীরে কমবে না বাড়বে, অর্থাৎ ডিএন টু বাই ডিটির যে ভ্যালুটা সেটা নেগেটিভ হবে না পজিটিভ হবে? আমরা জানি যে এটা অ্যাকচুয়ালি নেগেটিভ হবে, কারণ রিয়েক্টেন্টগুলোর মান হচ্ছে ধীরে ধীরে কমছে, তাই তো প্রোডাক্টের মান বাড়ছে। তাই আমরা একটু আগেই আলোচনা করলাম যে ডিএন টু বাই ডিটি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি নেগেটিভ হয়, সেই জন্য আচ্ছা এটা 1/30 হবে। আচ্ছা সেই জন্য এখানে আমাদের এর আগে ভ্যালুটাকে আমাদের কি বসাতে হবে, মাইনাস। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? অর্থাৎ ডিএন টু বাই ডিটির ভ্যালুটা হলো -1/30 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, আচ্ছা যদি আমরা মড নিতাম সেটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু আমরা এখানে মড নিইনি, জাস্ট ডিএন টু বাই ডিটির ভ্যালু বের করেছি -1/30, অর্থাৎ 2 মোল কমে গেছে, সেই জন্য এখানে ডিএন টুর যে ভ্যালুটা সেটা হবে -2 হয়েছে। বেশ, নেক্সট যে পোর্শনটা, অর্থাৎ আমরা এবার রেট অফ রিয়াকশন বের করব, সমান মাইনাস, এই যে মাইনাস চিহ্ন আছে, মাইনাস অফ ডিএন টু বাই ডিটি, এই 1/1 এটা লিখছি না। আচ্ছা ডিএন টু বাই ডিটির ভ্যালু কত পেয়েছি আমরা, -1/30। এবারে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 1/30 অ্যান্সার চলে এলো। ঠিক আছে, এতক্ষণ ধরে আমরা যেটা বোঝাচ্ছিলাম যে রেট অফ রিয়াকশনের ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না, ইট ইজ অলওয়েজ পজিটিভ। সেই কারণের জন্য এর আগে মাইনাসটাকে নেওয়া হয়, কারণ এর ভ্যালুটা যেহেতু অ্যাকচুয়ালি নেগেটিভ, এটা রিয়েক্টেন্ট, সেই জন্য মাইনাসে মাইনাসে এখানটা আমাদের প্লাস চলে আসে। এটার ক্ষেত্রেও ঠিক তেমনই ব্যাখ্যা, হাইড্রোজেনের ক্ষেত্রেও। আর অ্যামোনিয়ার ক্ষেত্রে কি আগে মাইনাস নেওয়ার দরকার পড়ছে না, কারণ DNH3/DTর ভ্যালুটা হচ্ছে অলওয়েজ পজিটিভ বিকজ ইট ইজ প্রোডাক্ট। ক্লিয়ার হয়েছে? বেশ, এবারে আমরা রেট অফ রিয়াকশন পেয়ে গেলাম। রেট অফ রিয়াকশন পাওয়ার পর সাপোজ যদি আমাদের কোশ্চেনে আসতো যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ H2 এর মান কত হবে, মানে তোমাদের কোশ্চেনে চেয়েছে যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন কত। আচ্ছা এখানে আরেকটা জিনিস বলে দিই, যদি আমাদের প্রশ্নতে চাইতো যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ নাইট্রোজেন, তখন আমরা কি করতাম, তখন কিন্তু আমাদের ভ্যালুটা এরকম বেরোতো, নিচে লিখছি দেখো, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স কার জন্য, নাইট্রোজেনের জন্য, অফ নাইট্রোজেন সমান, তখন আমরা জানি যে কোনো ভ্যালু তার নেগেটিভ হয় না রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে, আর অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে তার জাস্ট অরিজিনাল ভ্যালুটা নিতে হয়। অর্থাৎ এখানে DN2/DTর যে ভ্যালুটা আমাদের মাইনাস আকারে এসেছে, তখন সেটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে প্রথমে একটা মড নিয়ে নেব, মড নেওয়ার পর আমরা এখানে এইভাবে লিখব DN2/DT সমান 1/30। ঠিক আছে, ইউনিটটা কি হবে, একই ইউনিট, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা যেটা শিখলাম যে রেট অফ রিয়াকশান আমাদের এলো পজিটিভ ভ্যালু বেরোলো। ঠিক আছে, আচ্ছা DN2/DTর ভ্যালুটা নেগেটিভ, কিন্তু রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স যখন আমরা বের করব তখন আমাদের অবশ্যই সেখানে মড নিতে হবে, অর্থাৎ রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ নাইট্রোজেন যখন চাইবে তখন তার ভ্যালুটা হবে 1/30 পজিটিভ। ঠিক আছে, বেশ, এবার আমরা যে কোশ্চেনটা, সেকেন্ড কোশ্চেনটা, যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ হাইড্রোজেন কত, তাহলে
ঠিক আছে, দেখো এটা খুব ভেরি ইজিলি আমরা বের করতে পারবো, কারণ একটু আগেই দেখো আমরা একটা রিয়েকশন লিখলাম যে রেট অফ রিয়েকশন সমান, এটা আমরা লিখতে পারি যে -1/3 dH2/dt, এটা আমরা লিখতেই পারি। এই যে একটু আগেই লিখলাম রেট অফ রিয়েকশন সমান তিনটে টার্মের আকারে। এবারে রেট অফ রিয়েকশন তো আমরা পেয়ে গেছি, একটু আগেই বের করলাম 1/30, এই ভ্যালুটা সমান -1/3 dH2/dt। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরে এখান থেকে আমরা পেয়ে যাব dH2/dt সমান -3টা উপরে যাবে, তাই তো, অর্থাৎ 1/10। তাহলে dH2/dtর যে ভ্যালু, সে ভ্যালুটা এলো আমাদের 1/10। ইউনিটটা কি হবে? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এবার যেহেতু আমাদের প্রশ্নতে চেয়েছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স, সেই জন্য রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স বের করার সময় আমাদের কিন্তু মডটা অবশ্যই নিতে হবে, এটা ভুলে গেলে চলবে না। এটা সমান হবে +1/10 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। তাহলে আমরা যে জিনিসগুলো শিখেছিলাম যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স এবং রেট অফ অ্যাপিয়ারেন্স বের করার সময় আমরা মড নিয়ে নেবো, অর্থাৎ যখন বলবে যে তার অন্তর্হিত এবং আবির্ভূত হওয়ার হারটা বের করো, তখন আমরা মড নেবো, ভ্যালুগুলো পজিটিভ আসবে এবং কোনো স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করার দরকার নেই। দেখো আমরা ভাগ করিনি, এখানে সিম্পল dH2/dtর মানটা বের করেছি এবং সেটা অলওয়েজ পজিটিভ আসবে। আর যখন রেট অফ রিয়েকশন বের করব, তখন কিন্তু আমাদের কি করতে হবে? রিয়েক্ট্যান্টগুলোর জন্য নেগেটিভ সাইন নিতে হবে, এটার জন্য পজিটিভ সাইন নিতে হবে, যাতে করে আলটিমেট ভ্যালুটা আমাদের পজিটিভ আসে এবং সেখানে এই স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো দিয়ে ভাগ করতে হবে। লাস্ট এটারে একটা পোর্শন আমরা দেখে নেবো এবার, যে যদি কোশ্চেনটা এরকম দেয় যে রেট অফ অ্যাপিয়ারেন্স, দিতেই পারে যে রেট অফ অ্যাপিয়ারেন্স অফ NH3, এটা কত হবে? রেট অফ অ্যাপিয়ারেন্সটা বের করো। তখন কি করতে হবে? রেট অফ অ্যাপিয়ারেন্স, তার আগে আমরা রেট অফ রিয়েকশনটা আবার সেই একই ফর্মেটে একবার লিখব, যে আমরা জানি রেট অফ রিয়েকশন সমান ½ dNH3/dt, এটা আমাদের কাছে ক্লিয়ার। আচ্ছা, এর ভ্যালু আমরা জানি 1/30 সমান ½ dNH3/dt। তাহলে এখানে তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এর ভ্যালুটা হবে dNH3/dt সমান 1/15। এটা তো আমরা মডই নিই আর যাইনি, আমাদের ভ্যালুটা 1/15ই থাকবে, কারণ এখানে তো এটা পজিটিভই এসেছে। তাহলে এর ভ্যালুটা এলো আমাদের 1/15 মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ক্লিয়ার? বেশ, তাহলে এই ফরম্যাটের মাধ্যমে আমরা যে কোনো একটা বিক্রিয়ার দেখে তার রেট অফ রিয়েকশন বের করতে পারবো, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স বের করতে পারবো, রেট অফ অ্যাপিয়ারেন্স বের করতে পারবো। ঠিক আছে, এই ভ্যালুগুলো আমাদের জানা রইলো, কীভাবে বের করতে হবে সেই ক্যালকুলেশন পদ্ধতি আমাদের জানা রইলো। বইয়ে দেখবে প্রচুর অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমরা বাড়িতে একটু প্র্যাকটিস করবে, তাহলেই হবে। আশা করি প্রত্যেকটা জিনিসই পারবে। এবার একটা জিনিস বলি, এই যে রেট অফ রিয়েকশন আমরা সেই থেকে পড়ছি, এটা অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হচ্ছে এভারেজ আর একটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস। এভারেজ মানে হচ্ছে গড় বিক্রিয়া হার, আর ইনস্ট্যান্টেনিয়াস মানে হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে গড় বিক্রিয়া হার কাকে বলে? এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, আজকে যা যা আলোচনা করলাম সবই কিন্তু এই গড় বিক্রিয়া হারের মধ্যে পড়ে। কারণ গড় বিক্রিয়া হারে একটা নির্দিষ্ট টাইম থেকে আরেকটা নির্দিষ্ট টাইম পর্যন্ত কোনো বিক্রিয়কের গাঢ়ত্বের হার বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের বৃদ্ধি ধরে নেওয়া হয়। যেমন সাপোজ আমরা যদি বিক্রিয়কের গাঢ়ত্ব দেখি, ঠিক আছে, এটা মনে করো কনসেন্ট্রেশন টার্ম আর এটা মনে করো টাইম। আমরা জানি যে বিক্রিয়কের গাঢ়ত্ব সময়ের সাপেক্ষে ধীরে ধীরে কমবে, কমতে 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 আমাদের গ্রাফটা এরকম হবে, এবং বিক্রিয়াজাত পদার্থের যে গ্রাফটা বা প্রোডাক্টের যে গ্রাফটা, সেই গ্রাফটা কীরকম হবে? সেই গ্রাফটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এরকম হবে। ঠিক আছে, আচ্ছা, এটা কেন এখানে মিশে গেল না? কারণ আলটিমেটলি এমন কোনো বিক্রিয়া নেই যে বিক্রিয়াটা একদম 100% কমপ্লিট হতে পারে। সেই জন্য কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব রিয়েক্টেন্টের ধীরে ধীরে কমতে থাকলেও এটা ঠিক কিন্তু একটা পজিশনে এসে কি হবে, এর সাথে প্যারালাল হয়ে যাবে। ঠিক আছে, প্রোডাক্টের ক্ষেত্রে ঠিক সেরকম। এবার ধর একটা নির্দিষ্ট টাইম T1, তাহলে এটা হলো রিয়েক্টেন্ট আর এটা হলো প্রোডাক্ট। একটা নির্দিষ্ট টাইম আমি T1 ধরলাম,
সেই নির্দিষ্ট টাইমে এর গাঢ়ত্ব মনে করো এইটা, ঠিক আছে। আচ্ছা, কিছু সময় পর অর্থাৎ T2 সময় পর এর গাঢ়ত্ব মনে করো হলো এটা, ঠিক আছে। তাহলে প্রথমে গাঢ়ত্ব ছিল এইটা, এখন গাঢ়ত্ব হলো এইটা। তাহলে গাঢ়ত্ব দেখো খানিকটা কিন্তু কমে গেল, ঠিক আছে। তাহলে এখানে কিছুটা গাঢ়ত্ব কমলো কার? বিক্রিয়কের। ঠিক তেমনিভাবে যদি আমরা প্রোডাক্টের সাপেক্ষে ভাবি, যখন T1 ছিল তখন প্রোডাক্টের গাঢ়ত্ব ছিল এইটা, T2তে প্রোডাক্টের গাঢ়ত্ব হলো এইটা, অর্থাৎ প্রোডাক্টের গাঢ়ত্ব কিন্তু এখানে বাড়লো। মানে ব্যাপারটা দাঁড়ালো, আমরা যেগুলো আগে শিখেছি, রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশন সময়ের সাপেক্ষে কমছে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন সময়ের সাপেক্ষে বাড়ছে, সেটা আমরা খুব ভালোভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারলাম, ঠিক আছে। তো এই যে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধান T2 মাইনাস T1 সমান আমরা এটাকে বলতে পারি ডেল্টা টি। যখন এরকম একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কোনো বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন নির্ণয় করা হয়, তখন সেটাকে জেনারেলি বলা হয় এভারেজ রেট অফ রিঅ্যাকশন। অর্থাৎ সাধারণভাবে আমরা রেট অফ রিঅ্যাকশন বলতে যেটা বুঝি সেটা। তাহলে আমরা এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম সমস্তটাই হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিঅ্যাকশন সম্পর্কিত। কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে, দেখো, এই যে আমরা বলছি যে রিয়েক্টেন্টের কনসেন্ট্রেশনটা কমছে সময়ের সাপেক্ষে বা প্রোডাক্টের কনসেন্ট্রেশনটা সময়ের সাপেক্ষে বাড়ছে, এই যে কমা এবং বেড়ে যাওয়ার হারটা ঘটছে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে। যে সময়টাকে আমরা 10 সেকেন্ড ধরতে পারি, 20 সেকেন্ড ধরতে পারি, 1 মিনিট ধরতে পারি। কিন্তু এই যে এতটা সময়, 10 সেকেন্ড সময়, লক্ষ্য করে দেখো যে এই নির্দিষ্ট সময়ের মধ্যেও গাঢ়ত্বের মানটা এর ভেতরে কিন্তু ধীরে ধীরে আরও কমেছে, কিংবা প্রোডাক্টের যে গাঢ়ত্ব সেই মানটা আস্তে আস্তে অনেকটাই কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ এর ঠিক মাঝামাঝি সময়ে বা ভেতরের যে অন্তর্বর্তী সেকেন্ডগুলো বা অন্তর্বর্তী সময়গুলো, সেখানে যে গাঢ়ত্বের পরিমাণ, গাঢ়ত্ব হ্রাসই বলো বা গাঢ়ত্ব বৃদ্ধিই বলো, সেই পরিমাণটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? একটা অ্যাভারেজ মান পাচ্ছি যে 15 সেকেন্ডের মাথাতে এত, 25 সেকেন্ডের মাথায় এত, তাহলে যে 10 সেকেন্ড অতিবাহিত হলো সেই 10 সেকেন্ডে এতটা পরিবর্তন হয়েছে, আমরা একটা অ্যাভারেজ মান পেলাম। কিন্তু ঠিক 16 সেকেন্ডের মাথায় তার গাঢ়ত্বের পরিবর্তন কত, ঠিক 17 সেকেন্ডের মাথায় তার গাঢ়ত্বের পরিবর্তন কত, সেই ভ্যালুগুলো কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারছি না। সেই জন্য এই এভারেজ রেট অফ রিঅ্যাকশনটা বাস্তব ক্ষেত্রে অতটা প্রযোজ্য নয়, বা এটা কিছুটা সেই জন্য ত্রুটি সম্পন্ন। সেই জন্য আমাদের নিউ যে রেট অফ রিঅ্যাকশন বা ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক রেট অফ রিঅ্যাকশন, সেটা সম্পর্কে আমাদের এবার ডিটেলসে জানতে হবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে আমরা এতক্ষণ ধরে যা কিছু রেট অফ রিঅ্যাকশন সম্পর্কিত বললাম, সমস্তটা হচ্ছে এভারেজ রেট অফ রিঅ্যাকশন, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কনসেন্ট্রেশনের হ্রাস বা প্রোডাক্টের কনসেন্ট্রেশনের বৃদ্ধির যে গড় মান, সেই ভ্যালুগুলো আমরা পড়েছি। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে কোনো একটা পার্টিকুলার নির্দিষ্ট টাইমে, ঠিক আছে, ধরো একদম পার্টিকুলার 17 সেকেন্ডে বা পার্টিকুলার 18 সেকেন্ডের মাথায় কনসেন্ট্রেশনের যে চেঞ্জ, সেই কনসেন্ট্রেশনের চেঞ্জের যে হার, সেই অনুযায়ী আমরা রেট অফ রিঅ্যাকশন বের করব। আজকের ভিডিওটা এতটাই। তোমরা বাড়িতে বইটা একটু পড়ো, আশা করি ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ওকে, থ্যাংক ইউ।